আসসালামু আলাইকুম, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার লেসন। এখন আমরা জানবো কিভাবে রাইটিং টাস্ক 1 এ মাত্র ৩ টা স্টেপ ফলো করে একটা ভালো ব্যান্ড স্কোর সিকিউর করতে পারি। আমার মতে রাইটিং টাস্ক 1 এ ভালো ব্যান্ড স্কোর তোলা খুবই সহজ। কারণ হচ্ছে এখানে সবগুলো তথ্য দেয়া থাকে। আপনাকে শুধুমাত্র পয়েন্ট গুলাকে কয়েন আউট করতে হবে এবং নোট নিয়ে তারপরে হচ্ছে আপনার তথ্যগুলাকে সুন্দরভাবে আপনি কম্পারিজন করতে হবে বা হচ্ছে তুলে ধরতে হবে। এখন যেহেতু ডেটাগুলা দেয়া থাকে সেহেতু আপনাকে খুব সুন্দরভাবে রাইটিং টাস্ক 1 এর ব্রেইনস্টর্মিং টা করে নিতে হবে। যদিও আমরা রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে ব্রেইনস্টর্মিং করে থাকি, 1 এর ক্ষেত্রে অনেকে এটাকে পাত্তা দিতে চান না। কিন্তু আমার মতে যদি ভালো ব্যান্ড স্কোর পেতে চান রাইটিং এর জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাইটিং টাস্ক 1 এর জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। আর অবশ্যই রাইটিং টাস্ক 2 এর জন্য ৪০ মিনিটের জন্য ৪০ মিনিটই ব্যবহার করবেন। আর রাইটিং টাস্ক 1 এর সময়টাকে নষ্ট করবেন না 2 এর জন্য। এভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্ট এ যেমন ভালো স্কোর পাবেন এবং আপনি ভালো একটা ব্যান্ড স্কোর রাইটিং এ তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে চলুন আমরা জেনে নেই কিভাবে রাইটিং টাস্ক 1 এ আমরা ২০ মিনিট সময়ের মধ্যে মাত্র ৩ থেকে ৪ মিনিট সময় ব্যয় করে ব্রেইনস্টর্মিং করব এবং বাকি ১৫ থেকে ১৬ মিনিটে আমরা মূলত ১৫ মিনিটে আমরা আমাদের রাইটিং টাস্ক 1 টা কমপ্লিট করে বাকি ১ মিনিট হাতে রেখে কিন্তু আমরা রিভাইজ করতে পারবো। এটা খুবই ইজি। আপনি প্রথমত আপনার কাছে জটিল মনে হতে পারে বা আপনারা যারা পাত্তা দেন না রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে তাদের কাছে হয়তোবা ব্যাপারটা ইগনোর মনে হতে পারে। বাট বিলিভ মি, আপনি যদি ভালো স্কোর পেতে চান আপনি কিন্তু রাইটিং টাস্ক 1 এর দেয়া তথ্যগুলাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে বর্ণনা করতে পারলে কিন্তু আপনার ভালো একটা স্কোর আসবে। যদিও রাইটিং টাস্ক 1 এর 33% নাম্বার বা 1/3 নাম্বার টাস্ক 1 থেকে যোগ হয়। তবুও আপনি যদি এক্ষেত্রে ভালো করতে পারেন এটাও কিন্তু আপনার একটা ভালো বৈশিষ্ট্য বা ভালো ক্যান্ডিডেট হিসেবে আপনাকে তুলে ধরবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নেই কিভাবে আপনি রাইটিং টাস্ক 1 এর ব্রেইনস্টর্মিং করবেন মাত্র ৩ মিনিটে এবং মাত্র ৩ টি স্টেপ ফলো করে কিভাবে রাইটিং টাস্ক 1 এর জন্য আপনি একটা ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। আমরা এখানে ৩ টা স্টেপ ফলো করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্রেইনস্টর্মিং টা করতে হবে সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি টাইপের টাস্ক। টাস্ক টাইপ, ওকে? টাস্ক টাইপ মানে হচ্ছে এটা কি লাইন, গ্রাফ, নাকি এটা বার চার্ট, নাকি অন্য কিছু? এটা হচ্ছে টাস্ক টাইপ। আপনাকে এর পরবর্তীতে নোট ডাউন করতে হবে এটা কি টাইপের ডেটা। মানে হচ্ছে এটা কি এখানে ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক। এটা কি স্ট্যাটিক ডাটা অর এটা কি মুভমেন্ট ডাটা? হোয়ার ইজ ডেটা ইজ স্ট্যাটিক অর মুভমেন্ট? যদি স্ট্যাটিক হয় সেক্ষেত্রে হবে শুধুমাত্র একটা টাইম স্কেল থাকবে, 1 টাইম স্কেল, ওকে? এখানে শুধুমাত্র 1 টাইম স্কেল থাকবে স্ট্যাটিক ডাটার ক্ষেত্রে। আর মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে নাম্বার অফ টাইম স্কেল থাকবে। নাম্বার অফ টাইম স্কেল থাকবে। অলরাইট? সো এখন আমি কিভাবে বুঝবো এটা এই তথ্যটা দেখার পরে আমি কিভাবে বুঝবো এটা কি স্ট্যাটিক ডাটা নাকি মুভমেন্ট ডাটা? মানে এখানে টাইম স্কেল কয়টা দেয়া আছে? একটা না একাধিক? এখন যদি 1 টাইম স্কেল হয় সেক্ষেত্রে এরকম হবে মনে করুন যে এটা হচ্ছে ৩০, ২০, ১০, মনে করুন যে আচ্ছা কিছু একটা। এখানে হচ্ছে এ, বি, সি ৩ টা শহরের কথা বলা হয়েছে শহর। এখন এই এবিসি শহরের মোট পপুলেশন যদি হয় যে ১০ মিলিয়ন, ২০ মিলিয়ন, ৩০ মিলিয়ন, যদি মিলিয়ন হয়, ওকে? তাহলে এইটার এই ৩ টা সিটি এবিসি এর পপুলেশন যদি এভাবে হয় সেক্ষেত্রে এটা আসলে কোন সময়ের? এখানে দেয়া থাকতে পারে ২০০২ পপুলেশন। এইরকম যদি গ্রাফ থেকে থাকে সেটা যদি এই রকম থাকে একটা টাইম স্কেল থাকে সেক্ষেত্রে হবে এটা স্ট্যাটিক। আর যদি এখানে আরো একটা টাইম স্কেল বর্ণনা করা থাকে যেখানে হচ্ছে বলা থাকে 2030 এর পপুলেশন, মানে এখানে যে চার্টগুলা দেয়া থাকবে সেগুলার ক্ষেত্রে আপনার ২টা তথ্য দেয়া আছে, ঠিক আছে?
মনে করুন যে আপনার যদি বার চার্টই হয়ে থাকে তাহলে এরকম থাকবে, এরকম থাকবে, একটা থাকবে গ্রাফ, একটা থাকবে এরকম। এখন 3টা সিটির পপুলেশন সংখ্যা দেয়া আছে 10, 20, 30 মিলিয়ন করে। এটা হচ্ছে 2030 সালের পপুলেশন প্রেডিক্ট করা হয়েছে এবং 2002 সালের পপুলেশন বর্ণনা করা হয়েছে। এই ধরনের যদি ডেটা থাকে সেটা হবে কি মুভমেন্ট ডাটা। আপনাকে প্রথমত পয়েন্ট আউট করতে হবে এটা কি টাস্ক, কি টাইপের লাইন নাকি বার নাকি পাই চার্ট। তারপর আপনি এটাকে নোট ডাউন করে নেবেন। তারপর আপনি ডেটা টাইপ জানবেন, স্ট্যাটিক না মুভমেন্ট। একটা টাইম স্কেল দেয়া আছে না অনেকগুলা টাইম স্কেল দেয়া আছে। একটা টাইম স্কেল কিভাবে বুঝবেন? শুধুমাত্র যখন একটা সময় নিয়ে বর্ণনা করবে তখন সেটাকে একটা টাইম স্কেল বলবে, আর নাম্বার অফ টাইম স্কেল হচ্ছে একাধিক সময় নিয়ে যখন আপনাকে ডেটাগুলা দিবে। তারপর আপনাকে পয়েন্ট আউট করতে হবে এই এক্সিস এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর কোন টাইম স্কেলটা দেয়া আছে এটা হিসাব করতে হবে। যেমন এটা বছরে না মাসে না ঘন্টায় দেয়া আছে এবং কোন ইউনিটে দেয়া আছে। এটা কি আসলে থাউজেন্ডে দেয়া আছে না মিলিয়নে দেয়া আছে না বিলিয়নে দেয়া আছে, বা প্রাইসটা কিভাবে দেয়া আছে, বা যে কোনো কিছুর ইউনিট যদি মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে কত জন, কত হাজার জন, টাকা হলে কোন ইউনিটে আছে, এই জিনিসটা আপনাকে থার্ড কাউন্ট করতে হবে। এই গেল আপনার ফার্স্ট স্টেপ অ্যানালাইসিস। ফার্স্ট স্টেপ আপনি 3 স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট করলেন। এখানে হচ্ছে আপনার 3 স্টেপের মধ্যে এটা হচ্ছে টাস্ক টাইপ, ডাটা টাইপ হচ্ছে নাম্বার এ, আর নাম্বার বি হচ্ছে আপনি টাইম স্কেল অন এক্সিস, মাস বছর দিন কিভাবে আছে সেটা দেখবেন। নাম্বার সি হচ্ছে টাইম স্কেলের মধ্যে কোন ইউনিটটা আছে, টাকা থাউজেন্ডে আছে না কিভাবে আছে, বা কি ইউনিট দেয়া আছে, যে তথ্যটা দেয়া আছে সেটার ইউনিট কিভাবে দেয়া আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি ডেটার যে গ্রুপ সেটাকে সিমিলার প্যাটার্নে নোট ডাউন করতে হবে। গ্রুপ দ্য ট্রেন্ড ডাটা ইন সিমিলার প্যাটার্ন। যেমন হচ্ছে যদি এরকম হয় দুইটা শহর এ সিটি বি সিটি, এখন সিটি এ এর জন্য শনিবারে অফিস করে 33% মানুষ, রবিবারে অফিস করে 60% মানুষ, সোমবারে অফিস করে 90% মানুষ। মনে করেন সিটি এ এর। সিটি বি এর ক্ষেত্রে কি হলো? সিটি বি এর ক্ষেত্রে শনিবারে অফিস করে হলো 11% মানুষ, রবিবারে অফিস করে গিয়ে হচ্ছে 40% মানুষ, এবং সোমবারে অফিস করে গিয়ে হচ্ছে 70% মানুষ। এই যে এই দুইটা ডেটা সিমিলার ট্রেন্ডে রয়েছে, এরা সিমিলার ট্রেন্ডে রয়েছে, এদের সংখ্যাগুলো আলাদা হলেও এরা কিন্তু রেসপেক্টিভলি এরা কিন্তু একই প্যাটার্নে গিয়েছে, ধীরে ধীরে একই অনুপাতে বা একই আনুপাতিক হারে এরা বেড়েছে। এদেরকে সিমিলার ট্রেন্ড বলা হতে পারে। আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন সিটি সিমিলার প্যাটার্নে রয়েছে। ঠিক আছে, এটা লিখবেন যে সিটি এ এন্ড বি, এ এন্ড বি ইকুয়াল টু সিমিলার। ওকে, এটা আপনাকে নোট ডাউন করতে হবে। এরপরে আপনি তো এ বি করে ফেললেন, এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এক্সেপশন কি, অথবা ডিফারেন্ট যেই প্যাটার্ন রয়েছে, ডিফারেন্ট প্যাটার্নে কি রয়েছে, ডিফারেন্ট প্যাটার্ন। ঠিক আছে, এখন আপনাকে বের করতে হবে এক্সেপশন বা ডিফারেন্ট প্যাটার্ন। তো এক্সেপশন যদি বের করেন, মনে করেন এখানে আরেকটা সিটি দেয়া আছে সিটি সি। এখন সি এর মানুষ শনিবারে অফিসে যায় হলো সিটি সি এর মানুষ শনিবারে অফিসে যায় হলো 80 ভাগ, রবিবারে অফিসে যায় হলো 99 ভাগ, সোমবারে অফিসে যায় হলো 20 ভাগ। তো এই যে এরা প্রথমে সিটি সি এর মানুষ কি করলো, প্রথমে শনিবার দিন কি করলো 80% লোক অফিসে যায়, রবিবার দিন তারা বেড়ে একদম 100 এর কাছাকাছি চলে গেল, মানে তারা একদম টোটাল যেই লিমিটটা সেটাতে চলে গেল। তারপর হচ্ছে সোমবারে গিয়ে আবার তারা কি করলো, তারা একদম ড্রাস্টিক্যালি ফল করলো। তো এটা কিন্তু সিমিলার প্যাটার্ন ট্রেন্ড না, এটা কিন্তু এক্সেপশন। তো আপনাকে এক্সেপ্ট প্যাটার্নটাকে
আপনাকে লিখতে হবে সি ইকুয়াল টু অ্যাকসেপ্ট প্যাটার্ন। তো এই যে এই তথ্যগুলা আপনি যখন করে ফেললেন, আপনি ডেটা টাইপ, টাস্ক টাইপ, তারপর টাইম স্কেল, কোন এক্সিস এ কি রয়েছে, ইউনিট কিভাবে দেয়া রয়েছে, তারপর আপনাকে কোন কোন ডেটা সিমিলার প্যাটার্নে আছে, কোন কোন ডেটা এক্সেপশন বা হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নে আছে, এই যাবতীয় জিনিসগুলা যখন আপনি ওই তাদের দেয়া ডায়াগ্রাম থেকে নোট ডাউন করে ফেলবেন বা দাগ দিয়ে ফেলবেন আপনার কোয়েশ্চেন পেপারে, তখন কিন্তু আপনার ৩ মিনিটের বেশি এটা লাগার কথা না। শুরুর দিকে ৫ মিনিট ৬ মিনিট লাগতে পারে। ওভারওয়েলম লাগতে পারে। যেহেতু আপনি প্র্যাকটিসের বিগিনিং এ থাকবেন। তো এটা আস্তে, আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরে করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন হচ্ছে এই জিনিসগুলাকে নোট ডাউন করে ফেলবেন, পরবর্তীতে আপনি কি করবেন? আপনি এরপর সুন্দরভাবে গুছিয়ে লিখা শুরু করতে পারবেন। আর আপনি যদি এই তথ্যগুলাকে নোট ডাউন না করেন, সেক্ষেত্রে আপনি আসলে লিখা আন্দাজে একদিক থেকে শুরু করলে, যদি আপনি অগোছালোভাবে একদিক থেকে লিখা শুরু করেন, সেক্ষেত্রে আপনি কিছু তথ্য লেখার পরে বা ১-২ লাইন লেখার পরে আপনি আসলে আ এক্সহস্টেড হয়ে যাবেন। আপনি লাইন থেকে বিচ্যুত হয়ে যাবেন যে আপনি আসলে কি লিখেছেন, কি লিখেন নাই, কি লিখতে হবে অথবা কি বাদ পড়ে গেছে। এই যে একটা হজপজ অবস্থায় আপনার কি হবে যে ওই দিক থেকে আপনি রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে অনেক বেশি সময় কনজিউম করে এসেছেন। সেখানে আপনি এটা আবার ব্রেইনস্টর্মিং ও করেন নাই। তারপরে কি হবে? তখন আপনি আসলে জিনিসগুলাকে সুন্দরভাবে তথ্য দেয়া থাকা সত্ত্বেও উপস্থাপন করতে পারবেন না। তো আপনাকে যদি এই পদ্ধতিতে আপনি এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি প্র্যাকটিস করেন বাসায় এভাবে করতে থাকেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি রাইটিং টাস্ক 1 এ খুব ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা মনে করেন যে আপনারা কিছু শিখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট করতে পারেন বা কোনো কোয়েশ্চেন জানা থাকলে জানাতে পারেন অথবা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।